সংবাদ শুধু শিরোনামে নয়, ঘটনার ভেতরে থাকে আরও খবর। দেশের কোথাও জনদুর্ভোগ, কোথাও আন্দোলন, কোথাও উন্নয়নের অগ্রগতি, আবার কোথাও সম্ভাবনার নতুন দিগন্ত। এই মুহূর্তে দেশ জুড়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ সব ইস্যুর সর্বশেষ তথ্য, ঘটনাস্থলে সহকর্মীদের সরাসরি সংযোগ এবং তাৎক্ষণিক আপডেট নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন স্টার নিউজ লাইভ। আপনাদের সঙ্গে আছি আমি তো আফরোজ। বাংলাদেশের সৌর বিদ্যুতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন। সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খানের সাথে সভা শেষে কথা জানান চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। পরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, গুলশান, করাইল আর মহাখালী এই তিন বস্তির বহুতল ভবন নির্মাণে চীনের কাছে 10,000 কোটি টাকা আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহাদি হাসান। মাহাদি, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মাহাদির, এই যে বৈঠকটা হলো, এই সবার শেষে কি কি তথ্য আপনি জানতে পেরেছেন, সেই তথ্য সর্বশেষ বিস্তারিত আমাদের দর্শকদের জানাবেন। তো আপনাকে ধন্যবাদ। চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন তিনি ঠিক 9টায় এই সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রী আব্দুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এই সাক্ষাৎটি করে এবং এখানে মূলত যে বিষয়গুলো বলছিলেন যে সৌর বিদ্যুৎ খাতে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, এর পাশাপাশি যে বস্তিগুলো রয়েছে ঢাকার, বিশেষ করে করাইল বস্তি সহ যে আশপাশের বস্তিগুলো রয়েছে, সেখানে 10,000 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এবং চীনও এখানে আগ্রহ প্রকাশ করেছে। শুরুতে যদি বলি যে করাইল বস্তি সহ মহাখালীর আশপাশে যে বস্তিগুলো রয়েছে, সেখানে জীবনমান উন্নয়নে বিএনপি সরকারের কিন্তু অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল যে সেখানে বহুতল ভবন নির্মাণ করে বস্তিবাসীর মান উন্নয়ন ঘটানো হবে। তো তারই পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ সরকার ইতিমধ্যে নিজস্বভাবেই বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এর পাশাপাশি এখন চীনের সহায়তায় এই কাজটি দ্রুত হবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ 20 তলা ভবন নির্মাণ করা হবে, সেই ভবনগুলোতে বস্তিবাসীদের আবাসনের ব্যবস্থা করা হবে। এটি একটি যেমন খবর। এর পাশাপাশি রিনিউয়েবল এনার্জি অর্থাৎ সৌর বিদ্যুতে জানেন যে বাংলাদেশ সরকার, বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় একটি পদক্ষেপ নিয়েছে যে সারা বাংলাদেশের যত লোকাল গভর্নমেন্টের যত ধরনের অফিস আছে, সব অফিসে ছাদে রিনিউয়েবল এনার্জি ব্যবহার করতে হবে, সৌর বিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করেছে। তো সেক্ষেত্রে এটি একটি বড় খাত এবং এই খাতে আসলে বিনিয়োগের জন্য বড় ধরনের ইনভেস্টর দরকার। সেক্ষেত্রে চীন আগ্রহ প্রকাশ করেছে, চীন এই খাতে বড় ধরনের বিনিয়োগ করবে বলে তারা আশা জানিয়েছে। আর এর পাশাপাশি পানি ব্যবস্থাপনা ও বর্জ্য ব্যবস্থাপনা খাতেও উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানা গেছে। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনায় জানেন যে চীন ইতিমধ্যে বাংলাদেশের সাথে কাজ করছে এবং এই পরিসরটিকে আরও কিভাবে বাড়ানো যায় সেটি নিয়েও আজকে বিস্তারিত কথা হয়েছে। বিশেষ করে আগামী 2 সেপ্টেম্বর চীনের বেইজিংয়ে যাচ্ছেন মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সেখানে একটি চুক্তি হবে, যে চুক্তির আওতায় বর্জ্য ব্যবস্থাপনা থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে, অর্থাৎ আমিন বাজারে এটি নির্ধারণ করা হয়েছে। আমিন বাজারে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র করা হবে, সেখানে যে বিদ্যুৎ উৎপাদন করা হবে চীনের সহায়তায়, সেই বিদ্যুৎটি বাংলাদেশেই কিনবে এবং এক্ষেত্রে বাংলাদেশে বড় ধরনের লাভবান হবে বলে জানিয়েছেন মাননীয় প্রতিমন্ত্রী। এরকম আসলে কয়েকটি খাত নিয়েই আজকের এই আলোচনাটা হয়েছে এবং এই আলোচনা মন্ত্রী বলছেন যে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। বিশেষ করে চীন, বর্তমান যে চীন সরকার যে দলটি রয়েছে সেখানে, সেই দলের সাথে বর্তমান বাংলাদেশ সরকারের যে দল অর্থাৎ বিএনপির, সেই বিএনপির সঙ্গে চীনের যে সরকারি দল আছে সেই দলের সাথে রাজনৈতিক যোগাযোগও যেন বাড়ানো যায় এবং এটি গভীর থেকে গভীরতর করা হবে, এরকম একটি প্রস্তাবের কথাও এসেছে বাংলাদেশের পক্ষ থেকে এবং চীনও এই বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে যে তারা বাংলাদেশের বিএনপি সরকারের সাথে গভীরতর সম্পর্কের দিকে যেতে চায়। এরকম নানাবিধ আরও কিছু বিষয় নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে বলা যায় যে সৌর বিদ্যুৎ এবং বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা ও করাইল বস্তিতে যে বিনিয়োগের বিষয়টি, এটি প্রাধান্য পেয়েছে আজকের আলোচনায় চীনের রাষ্ট্রদূতের সঙ্গে। অথবা আমার কাছে এ পর্যন্তই এই বৈঠকের খবর রয়েছে। মাহাদি, আপনাকে ধন্যবাদ। 2015 সালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে গুমের মামলায় জিয়াউল আহসানকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে।
এছাড়া জুলাই হত্যা মামলায় আমির হোসেন আমু, শাহজাহান খান সহ আওয়ামী লীগের সাবেক 10 এমপি মন্ত্রীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইমন মাহমুদ। ইমন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ইমন, ট্রাইব্যুনালে আজকের কি অবস্থা এবং কি কি তথ্য আছে আপনার কাছে সর্বশেষ জানাবেন আমাদেরকে। তো 2015 সালে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে গুমের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা এবং র্যাব কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ সকাল 9:30টার পরই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং কিছুক্ষণ পরেই তাকে ট্রাইব্যুনালে এজলাসে তোলা হবে। এরপর হয়তো তাকে সালাউদ্দিন আহমেদকে গুমের ঘটনায় যে মামলাটি হয়েছে সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করবে প্রসিকিউশন। যদি তাকে গ্রেপ্তার দেখানো হয় এরপর তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিবেন ট্রাইব্যুনাল। যদিও জিয়াউল আহসান একাধিক মানবতাবিরোধী অপরাধের মামলায় ইতোমধ্যে জেল হাজতে রয়েছেন, সুতরাং তাকে শুধুমাত্র এখানে তার বিরুদ্ধে যে হাজির করা হয়েছে তাকে নিয়মতান্ত্রিকভাবে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিবেন ট্রাইব্যুনাল। মূলত গত বছর সালাউদ্দিন আহমেদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে একটি অভিযোগ করেছিলেন। 2015 সালে তাকে রাজধানীর উত্তরের একটি বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, এমন একটি অভিযোগ তিনি করেছেন এবং সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের 2 আইজিপি বেনজির আহমেদ এবং একেএম শহীদুল সহ মোট 7 জন এবং এছাড়া অজ্ঞাত আরও বেশ কয়েকজনের নামে তিনি অভিযোগ করেছিলেন। সেই অভিযোগ আমলে নিয়েই মূলত প্রসিকিউশন এবং তদন্ত সংস্থা এ বিষয়ে তদন্ত শুরু করে। সেই তদন্তের অগ্রগতি হলে এই মাসেরই অর্থাৎ 8 আগস্ট প্রসিকিউশনের পক্ষ থেকে একটি নতুন মামলা দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং জিয়াউল আহসানকে এই মামলাতে হাজির করার বিষয়ে আবেদন জানানো হয়। সেই আবেদনের প্রেক্ষিতে 10 আগস্ট ট্রাইব্যুনাল এই নির্দেশনাটা দিয়েছিলেন যেন তাকে আজকের দিনে হাজির করা হয়। এই আদেশের পরিপ্রেক্ষিতে আজকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলো। প্রসিকিউশন যেটি বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে যে গুম করা হয়েছিল সেই ঘটনায় প্রসিকিউশন এবং তদন্ত সংস্থা তাদের তদন্ত কার্যক্রম চলছে। ইতোমধ্যে তারা বেশ কিছু সাক্ষ্য প্রমাণ পেয়েছেন এবং প্রসিকিউশন জানিয়েছে যে র্যাব উত্তরার যে টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স অর্থাৎ টিএফআই সেল রয়েছে, সেই টিএফআই সেলেই সালাউদ্দিন আহমেদকে রাখা হয়েছিল বলে তারা প্রাথমিক তথ্য প্রমাণ পেয়েছেন এবং এ বিষয়ে আরও তদন্ত চলছে এবং তদন্ত শেষ হলে এই মামলাটি আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে এবং তখন আসলে বোঝা যাবে যে সালাউদ্দিন আহমেদকে গুমের ঘটনায় কারা জড়িত ছিল এবং এর সাথে কোন কোন বাহিনী সংশ্লিষ্ট ছিল এবং কে সংশ্লিষ্ট ছিলেন। এখনও পর্যন্ত মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আজ ট্রাইব্যুনালে প্রসিকিউশন তদন্তের অগ্রগতিও উপস্থাপন করবেন এবং তারা কবে নাগাদ এই মামলা তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারবেন তেমন একটি সম্ভাব্য দিনও ট্রাইব্যুনালের পক্ষ থেকে দেয়া হতে পারে বলে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণের মধ্যে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে এবং ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে আমরা আরও বিস্তারিত তথ্য তখন জানাতে পারবো। তোয়া, এবং আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনার সাথে আবার যুক্ত হব। রংপুরের একই পরিবারের 4 জন হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি নিয়ে কথা বলেছেন পুলিশ কমিশনার। ময়নাতদন্তের প্রতিবেদন গ্রহণের কথা রয়েছে আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদ রাফিন। রাফিন, ময়নাতদন্তের বিষয়ে সর্বশেষ আপনার কাছে কি তথ্য আছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। তোয়া, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক বাবলু কিশোর বিশ্বাস তিনি যে ময়নাতদন্ত প্রতিবেদন প্রস্তুত করেছিলেন সেটি আজ সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবির যে ইন্সপেক্টর এই মামলার আইও তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলী তিনি গ্রহণ করেছেন এবং সেই ময়নাতদন্ত প্রতিবেদন নিয়ে পুলিশ কমিশনার কিছুক্ষণ পূর্বে সংবাদ সম্মেলন করেছেন এই মামলার অগ্রগতি নিয়ে। মূলত রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মাস্টার্স পড়ুয়া মেয়ে আগামী চক্রবর্তী প্রাপ্তি এবং 5ম শ্রেণীতে পড়া রংপুর জেলা স্কুলের শিক্ষার্থী আয়ুষ চক্রবর্তী পিয়ম, এই 4 জনের হত্যাকাণ্ডে তদন্তের অগ্রগতি নিয়ে কথা বলেছেন। তিনি সেখানে জানিয়েছেন যে মহানগর পুলিশ যে 2 জনকে গ্রেপ্তার করেছে এই হত্যাকাণ্ডের আসামি মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস, তাদের দেয়া যে আদালতের জবানবন্দি, স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সেটির সাথে এই ঘটনায়, এই হত্যাকাণ্ডের ঘটনায় যে গুরুত্বপূর্ণ 2 জন সাক্ষ্য দিয়েছেন রংপুরের মহানগরের দক্ষিণগঞ্জ শ্মশানের কেয়ারটেকার বিদ্যুৎ দাস, তার বক্তব্যের
সাথে এবং এই মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস হত্যাকাণ্ড ঘটার পূর্বে তার যে বন্ধু সীমান্ত, যে তার বাড়িতে যে ইয়াবা সেবন করেছিলেন, এই সীমান্ত এবং এই বিদ্যুৎ দাসের যে আদালতে সাক্ষ্য দেওয়ার বিষয়ে তিনি স্পষ্ট করে বক্তব্য দেন এবং আদালতে 164 ধারার জবানবন্দি রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার আব্দুল মাহবুদ গণমাধ্যম কর্মীদের সামনে উপস্থাপন করেন এবং প্রথম থেকে যে দাবিগুলো করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে এবং যে কয়েকটি বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে সেগুলো নিয়ে কিন্তু তিনি বিতর্কর যে ধূম্র জাল, সেটি যে ধোঁয়াশা কাটানোর চেষ্টা করেছেন। মূলত পুলিশ কমিশনার প্রথম থেকে ঘটনার বর্ণনা দিয়েছেন আসামিদের জবানবন্দি উল্লেখ করে। সেখানে যেটি দেখানো হয়েছে যে গত শুক্রবার যে ঘটনার দিন, মূলত শনিবার যখন মরদেহ উদ্ধার হয় তার আগে বৃহস্পতিবার ভোররাতের সময় তারা এই গণপতি চক্রবর্তীর মাছুয়াপাড়ার বাসায় সেখানকার ছাদে তারা ইয়াবা সেবন করছিলেন এবং সেদিন তারা এর পূর্বে কিন্তু 4টি ইয়াবা সেবন করে এবং পরবর্তীতে এই সীমান্তের বাসায় 3টি ইয়াবা সেবন করে, পরবর্তী ছাদেও মোট 8টি ইয়াবা সেবন করে এবং হত্যাকাণ্ড ঘটার পর তারা কিন্তু আরও একটি ইয়াবা সেবন করেছিলেন, মোট 9টি ইয়াবা সেবন করেছিল। এবং তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে তিনি কথা বলেন। তারা এই সিসিটিভি ক্যামেরা যাতে রেকর্ড হয়ে না যায়, আছে কিনা এই সন্দেহে প্লায়াস দিয়ে বিদ্যুতের তার কেটে ফেলে। তবে সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যম কর্মীদের কোনো প্রশ্ন না নিয়েই পুলিশ কমিশনার উঠে যায়। সিনিয়র গণমাধ্যম কর্মীরা যেটি বলছেন যে এই পুলিশ কমিশনার গণমাধ্যম কর্মীদের সাথে প্রেস ব্রিফিং ডেকে প্রশ্নের উত্তর না দিয়ে চলে যাওয়াটা কিন্তু আরেকটি রহস্যের জন্ম দিয়েছে। তোয়া। রাফিন, আপনাকে ধন্যবাদ। গ্যাস সংকট পরিস্থিতি জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আফরোজা লামিয়া। লামিয়া, গ্যাস সংকট তো আসলে দেখতেই পাচ্ছি, সিএনজির অনেক লাইন রয়েছে এবং সর্বশেষ আপনার কাছে কি তথ্য আছে আরো জানতে চাই। হচ্ছে ভোগান্তি এখন চরমে। আপনি দেখতে পাচ্ছেন আমার আশপাশে যে সিএনজি সহ যে প্রাইভেট কারগুলো আছে তার দীর্ঘ সারি এবং অনেকে কিন্তু সকাল থেকে ভোর থেকেই এই দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছে। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আমাদের কিন্তু স্বাভাবিক সরবরাহের জন্য প্রতি মাসে অন্তত 9টি এলএনজি কার্গো আমদানি করার প্রয়োজন হয়ে থাকে, কিন্তু সেই তুলনায় কিন্তু আমাদের সেই পরিমাণে আমদানি করা হচ্ছে না। সরবরাহের চাহিদার তুলনায় মাত্র 2 থেকে 3টি করে এলএনজি কার্গো দেশে আসছে। আসলে যেই আপনারা জেনে থাকবেন যে পেট্রো বাংলার কাতারের সঙ্গে এবং ওমানের সঙ্গে যেই দীর্ঘমেয়াদী একটি চুক্তি ছিল সেটিও কিন্তু আর নেই। আর এই গ্যাস সংকট আমাদের দেশে যা চলছে এটা দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে চলছে। যেই প্রাইভেট কারগুলো আছে তাদের সংকট একটু কিছুটা কমই বলা যায়, কারণ তারা হচ্ছে ডুয়েল ফুয়েলে চলে থাকে, অর্থাৎ গ্যাস না হলেও তারা কিন্তু পেট্রোলে চলতে পারে। কিন্তু এই ক্ষেত্রে আবার যে সমস্যাটা সেটা হচ্ছে যে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে, সেই তুলনায় আয় কিন্তু হচ্ছে না। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন সিএনজি চালিত যেসব 3 হুইলার রয়েছেন তারা যারা পাঠাও উবারের মাধ্যমে আসলে নিজেদের আয় করে থাকেন, তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে টিপ সংগ্রহ করতে পারছেন না। এবং যেহেতু দেখা যাচ্ছে যে 2-3 ঘন্টা করে লাইনে দাঁড়িয়েও চাহিদার তুলনায় পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না, দেখা যাচ্ছে একই দিনে একজন সিএনজি চালককে বেশ কয়েকবার করে সিরিয়ালে দাঁড়াতে হচ্ছে, এতে সময় ব্যয় হচ্ছে। এবং তারা যদি ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত কিছু ভাড়া চেয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু যারা হচ্ছে গ্রাহক, যারা হচ্ছে মূলত যাত্রী তাদের কাছ থেকে যদি অতিরিক্ত কিছু ভাড়া চেয়ে থাকেন সেই ক্ষেত্রে যাত্রীরাও কিন্তু ক্ষোভ প্রকাশ করেন। সেই ক্ষেত্রে বলা যায় যে যারা 3 হুইলার যানবাহন চালক আছেন তারা অনেক ভোগান্তিতেই রয়েছেন, তাদের আয় কমে গিয়েছে। প্লাস যারা হচ্ছে প্রাইভেট কার চালিয়ে থাকেন বা ব্যক্তিগত চালকদের বাইরে যারা হচ্ছে অন্যের আন্ডারে চাকরি করেন সেই ক্ষেত্রে কিন্তু তাদেরও আসলে কিছু বলার থাকে না। তাদের দেখা যায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, ঠিক মতন আসলে তারা সেবা দিতে পারছেন না। এই ক্ষেত্রে তাদের চাকরিতেও কিন্তু মূলত সমস্যা পোহাতে হচ্ছে। আমরা যদি একটু বলে থাকি যে টার্মিনাল মেরামত হলেও সেই তুলনায় কিন্তু আমাদের এই যে গ্যাস সরবরাহ হচ্ছে না। আমরা দেখেছিলাম গত বুধবারেই মহেশখালীতে যে ভাসমান টার্মিনাল ছিল, ভাসমান টার্মিনালে 2টি এলএনজিবাহী জাহাজ সংকট কেটে গেলেও সেই তুলনায় যে পর্যাপ্ত পরিমাণে গ্যাসের সরবরাহ হওয়ার কথা থাকলেও বা প্রত্যাশা থাকলেও ওইভাবে কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না এবং ফিলিং স্টেশনগুলোতে কিন্তু গ্যাসের চাপও অনেক কম এখনও। তো আসলে এই বিষয়টা অনেক
মানে অনেক অনিশ্চিত যে কবে নাগাদ এই সমস্যাটা আসলে সমাধান হবে। এবং যারা চালক আছেন তারা বলছেন যে গ্যাসের দাম বাড়িয়ে হলেও যেন এই সমস্যাটা সমাধান করা হয়। সরকারের প্রশাসনিক দিক থেকেও তারা ওইরকমভাবে কোনো সুরাহা পাচ্ছে না, এজন্য দিনকে দিন তাদের আরও ক্ষোভ বাড়ছেই। তো এই ছিল রাজধানীর গ্যাস সংকট নিয়ে আমার কাছে সবশেষ পরিস্থিতি। লামিয়া, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জে গ্যাস সংকটে বন্ধ হচ্ছে কারখানা, এ নিয়ে বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, নারায়ণগঞ্জে এখন আসলে কি অবস্থা? কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং এই নিয়ে আপনার কাছে কি তথ্য আছে এবং কোন কারখানা এখন পর্যন্ত বন্ধ হয়েছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তোয়া। শুরুতে একটু বলি যে এখন পর্যন্ত নারায়ণগঞ্জে আসলে অফিসিয়ালি বন্ধ হয়েছে হাতে গোনা দু একটি কারখানা। বেশিরভাগ কারখানায় আসলে উৎপাদন অনেকটা কমে গিয়েছে। আমি যদি বলি যে এখন পর্যন্ত নারায়ণগঞ্জের যে শিল্পাঞ্চল রয়েছে, বিশেষ করে বিসিক শিল্প এলাকা, ফতুল্লা, বন্দর এলাকা সহ রূপগঞ্জের আশপাশে যতগুলো কারখানা রয়েছে, বিশেষ করে টেক্সটাইল মিল সহ গার্মেন্টস শিল্পের ব্যাকওয়ার্ড লিঙ্কে যে যতগুলো কারখানা রয়েছে, তার মধ্যে এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে বেশিরভাগ কারখানাতেই প্রায় 60 থেকে 90% পর্যন্ত তাদের যে উৎপাদন এটি কমে গিয়েছে। এবং গ্যাসের বর্তমান যে সরবরাহ, এটি আমরা কারখানার বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে প্রয়োজনীয় গ্যাস তাদের সাধারণ সময় থাকে 15 থেকে 20 PSI পর্যন্ত সর্বোচ্চ চাপ থাকে। সেই জায়গা থেকে বর্তমানে তারা চাপ পাচ্ছেন, তিতাসের যে গ্যাস লাইনগুলো রয়েছে সেই লাইনে সর্বোচ্চ চাপ পাচ্ছেন 2.5 থেকে 3 PSI পর্যন্ত। এবং কোনো কোনো ক্ষেত্রে দিনের বেশিরভাগ সময়ই সেখানে চাপ শূন্যে নেমে যায়, যার ফলে কারখানার যে দিনের বড় অংশের কার্যক্রম সেটি তারা কিন্তু চালাতে পারেন না। বিশেষ করে কারখানাগুলো, বেশিরভাগ কারখানায় আমরা দেখতে পাই যে তারা যে জেনারেটর চালান এবং বয়লারগুলো চালান সেগুলো গ্যাসের চালিত হয়, তার ফলে অনেকটাই কিন্তু খরচ কমিয়ে আনা সম্ভব হয়। বর্তমান এই সংকটে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ জায়গাতেই অনেকে বাধ্য হয়ে ডিজেল কিংবা এলপিজিতে তারা কনভার্ট করে সেটিকে চালাচ্ছেন, তবে সেখানে প্রচুর খরচ বেড়ে যাচ্ছে, যার ফলে তারা আসলে এক ধরনের বিপাকেই পড়ছেন বর্তমানে। আবার অনেক কারখানাতে আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে যে গ্যাসের থেকে কনভার্ট করে এটি তারা করছেন না, যেহেতু খরচ অনেক বেড়ে যায়। অনেকে সেজন্য বন্ধ রাখছেন কারখানা দিনের বড় একটা সময়, যার ফলে বলা যায় যে এই আশপাশে যতগুলো এলাকা রয়েছে নারায়ণগঞ্জে, প্রতিটি অঞ্চলেই প্রায় অনেকগুলো কারখানা আসলে তাদের উৎপাদন একেবারে কমিয়ে এনেছে। এবং কিছু কিছু জায়গায় আমরা অতিরিক্ত ছুটি দিতে দেখেই, বিশেষ করে যখন সাপ্তাহিক ছুটি আসে তখন তারা ছুটিটি আসলে 1 দিন 2 দিন বাড়িয়ে দেন, যাতে বর্তমান যে আসলে সংকটময় পরিস্থিতি আছে এটি তারা কিছুটা স্বাভাবিক, তারা সেটি কিছুটা মোকাবেলা করতে পারেন। তবে সব মিলিয়ে যদি বলি, এখন পর্যন্ত নারায়ণগঞ্জের প্রায় 85টিরও বেশি ডাইং ফ্যাক্টরি এবং 65টিরও বেশি গার্মেন্টস কারখানা, তাদের যে উৎপাদন এটি একেবারে 50-এরও নিচে নেমে এসেছে, 50%-এরও নিচে নেমে এসেছে। সে জায়গা থেকে বলা যায় যে তৈরি পোশাকের যে বড় বাজার বাংলাদেশে, সে জায়গাতে একটি বড় প্রভাব কিন্তু ইতোমধ্যেই পড়েছে। এবং অনেক গার্মেন্টস যারা মালিক রয়েছেন তাদের আসলে দাবি যে বিদেশি যে সকল বায়াররা নিয়মিত এখানে অর্ডার দিতেন তারা কিন্তু অনেকেই অর্ডার গুটিয়ে নিচ্ছেন কিংবা আসলে অনীহা প্রকাশ করছেন, যত দিন যাচ্ছে তত আমরা দেখতে পাচ্ছি। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত একেবারে অর্ডার শূন্য হওয়ার কোনো ঘটনা আমরা এখন পর্যন্ত দেখিনি। তবে যদি বলি যে এখানে বড় ধরনের সংকট বা চাপে রয়েছেন কারখানা কর্তৃপক্ষ এবং প্রচুর পরিমাণে কর্মহীন হয়ে পড়ছেন আশপাশের অঞ্চলের মানুষ, যারা এই গার্মেন্টস কারখানাগুলোতে নিয়মিত কাজ করে উপার্জন করেন। এবং কর্মহীন হয়ে যাওয়ার ফলে বলা যায় যে এই যারা কর্মহীন হচ্ছেন তাদের পরবর্তী যে চাকরি এটি অনেকেই পাচ্ছেন না এবং বেকার হয়ে বিভিন্ন কারখানায় অনেক সময় আমরা ঘুরতে দেখি। বিশেষ করে সকালে যখন গার্মেন্টস খুলে তখন আমরা দেখতে পেয়েছি আশপাশে যতগুলো গার্মেন্টস রয়েছে সবগুলোর সামনে মানুষের একটি দীর্ঘ লাইন এবং অনেকেই চাকরি প্রত্যাশী এখানে অপেক্ষা করেন সকালে, এবং গার্মেন্টস যখন ছুটি হয় ঠিক সেই সময়টাতে এখানে অনেক বেকার যুবক কিন্তু এখানে অপেক্ষা করেন। তো সব মিলে যদি বলি যে কর্মহীন হয়ে পড়ার কারণে জাতীয় যে বেকারত্ব এটিও কিন্তু অনেকটা বেড়ে যাওয়ার এক ধরনের শঙ্কা রয়েছে। এর আগে আমি জানানোর চেষ্টা করেছিলাম যে গত সপ্তাহে আমরা দেখতে পেয়েছি যে গাজীপুরে বেশ কিছু কারখানায় প্রচুর বন্ধ হয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে বেকার সেখানে হচ্ছে মানুষজন। সে জায়গা থেকে বলা যায় যে নারায়ণগঞ্জে এখন পর্যন্ত
কারখানা সম্পূর্ণ বন্ধ হয়নি, তেমন কোনো হাতে গোনা দু একটি বন্ধ হয়েছে। তবে সব মিলিয়ে যদি বলি যে এখানে আসলে গ্যাসের যে চাপ সেটি যত দিন যাচ্ছে তত কমে যাচ্ছে, যার ফলে আসলে কারখানা মালিক যারা রয়েছেন তারা এক ধরনের বিপাকেই পড়ছেন এবং ভোগান্তিতে সব থেকে বেশি রয়েছেন সাধারণ শ্রমিক যারা রয়েছেন তারা। এই ছিল আমার কাছে সবশেষ তোয়া। ফাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটি আপনাদের জানাচ্ছিলাম যে গ্যাসের সংকট রয়েছে, এছাড়া সারেরও কিন্তু সংকট রয়েছে। এই সার সংকট নিয়ে গাইবান্ধা এবং জয়পুরহাটে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাব গাইবান্ধাতে। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আসলে মামুন, আমাদেরকে জানাবেন যে আসলে সারের চাহিদা ও যোগান নিয়ে এখন আপনার কাছে আসলে কি তথ্য আছে, এবং সার যেহেতু সংকট সেহেতু আসলে কৃষকরা বা সাধারণ মানুষরা আসলে কি বলছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। হ্যালো, অবস্থান করছি গাইবান্ধায় বিসিআইসির সারের যে গুদাম, সেই গুদামে আমরা এসেছি এবং আমরা দেখার চেষ্টা করছি যে আসলে এখানে সারের সরবরাহ কি অবস্থা। আপনাকেও একটু দেখাই, আমরা ক্যামেরার লেন্সে দেখাবার চেষ্টা করছি। এই যে বিসিআইসির যে গুদাম, সেখানে আপনি দেখছেন যে হাজার হাজার বস্তা ইউরিয়া আমরা এখানে দেখতে পাচ্ছি মজুদ আছে, এবং সেখানে কিছুক্ষণ পরপরই ডিলারদের ট্রাক এসে থামছে এবং সেই ট্রাকে এই সারগুলো লোড আনলোড করা হচ্ছে। আমরা একটু তথ্য দিয়ে রাখি তার আগে যে আসলে গাইবান্ধায় কি পরিমাণ এবার আমনের আবাদ হয়েছে। এই মৌসুমে আমরা জেনেছি কৃষি বিভাগের পক্ষ থেকে 1,130,000 হেক্টর জমিতে এবার আমন রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। তার মধ্যে 98% জমিতে ইতিমধ্যেই লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে বলে কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। আর সারের তথ্য যদি আপনাকে একটু বলি যে এবার আগস্ট মাসে গাইবান্ধা জেলায় ইউরিয়া সারের বরাদ্দ ছিল 7,655 মেট্রিক টন। আর আজকে এ পর্যন্ত আমরা যেটি পেয়েছি যে গতকাল পর্যন্ত সার ডেলিভারি ছিল 719.30 মেট্রিক টন, অনুত্তোলন ছিল 457.70 মেট্রিক টন। আর গতকাল পর্যন্ত সারের যে মজুদ যেটা বলা হচ্ছে এই বিসিআইসির গুদামে, সেটির পরিমাণ হচ্ছে 13,369.90 মেট্রিক টন। অর্থাৎ কৃষি বিভাগ এবং বিসিআইসির গুদামের যিনি ইনচার্জ আছে তার দেয়া যে তথ্য, সেই তথ্য মতে আমরা যেটি জেনেছি যে আসলে সারের সংকট হওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ যে পরিমাণ সার আছে এই সার দিয়ে আগামী 3 মাস পর্যন্ত যদি সার সরবরাহ করা হয় ডিলারদের কাছে, তারপরও এই সারের মজুদ ফুরাবে না বলে আমাদেরকে জানানো হয়েছে বিসিআইসির সার গুদামের ইনচার্জের পক্ষ থেকে। তো সেই কারণেই তারা যেটি বারবার বলছেন যে আসলে কৃষকদেরকে বিভ্রান্ত করা কিংবা কৃষকদের এইরকম কোনো গুজব ছড়ানো হচ্ছে কিনা যে সারের সংকট আছে। আলটিমেটলি যেটা হয়েছে গাইবান্ধায় আমরা খোঁজ খবর নিয়ে যেটা জানতে পেরেছি যে বিভিন্ন অনুমোদনহীন যারা খুচরা বিক্রেতা আছে তারা মূলত ডিলারদের কাছ থেকে সার নিয়ে যেয়ে মজুত করে অতিরিক্ত দামে বিক্রি করে। ঠিক সেই কারণটি চিহ্নিত করার পর কৃষি বিভাগের পক্ষ থেকে মনিটরিংটা জোরদার করা হয়েছে যাতে কৃষকদের সার পেতে কোনো প্রকার দুর্ভোগ কিংবা ভোগান্তিতে পড়তে না হয়। সেই বিষয়টি মনিটরিং জোরদার করবার পরে খুচরা বিক্রেতাদেরকে সার সরবরাহ বন্ধ করা হয়েছে এবং যারা ডিলার পর্যায়ে সার বিক্রি করেন সেই ডিলার পর্যায়ে সার সরবরাহ স্বাভাবিক রাখবার জন্য আপনার সেখানে খুচরা এবং পাইকারি পর্যায়ে প্রত্যেকটা ডিলারের ঘর থেকে মূলত সার সরবরাহ করা হচ্ছে। এবং আমি ডিলারদের সাথেও কথা বলেছি, তাদের কাছেও এখনো পর্যাপ্ত সার মজুদ আছে। আসলে সার নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, এটি বারবার বলা হচ্ছে। বলে রাখি যে বিসিআইসির এই গুদামেও আমরা দেখেছি যে গোয়েন্দা সংস্থার লোকজনও মনিটরিং করছেন যে আসলে কোন ট্রাকে কত বস্তা সার যাচ্ছে, কোন ডিলারের কাছে যাচ্ছে, কোন ডিলার সেই সার নিয়ে যে কোথায় রাখছেন, সবকিছু আসলে নজরদারি করা হচ্ছে যাতে কৃষকের এরকম কোনো ভোগান্তি কিংবা দুর্ভোগে পড়তে হয় সার নিয়ে। এই ছিল বিসিআইসির গুদাম থেকে সার সরবরাহের সবশেষ খবর আমার কাছে। ধন্যবাদ। দর্শক, আমাদের আরেক সহকর্মী আছেন জয়পুরহাটে, তার কাছ থেকে সারের সংকটের বিষয়ে আসলে জানবো। আসলে আমাদেরকে জানাবেন যে আসলে জয়পুরহাটের কি অবস্থা।
তো ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম গাইবান্ধার সহকর্মীর কাছ থেকে। আমিও কিন্তু জয়পুরহাটের বিসিআইসির গুদামেই রয়েছি, যেখানে এসে আমি দেখতে পেয়েছি এখানে কিন্তু হাজার হাজার বস্তা ইউরিয়া সার রয়েছে, মজুত রয়েছে। সেই জায়গাটিতে আপনাদেরকে যদি একটু দেখাই, যে এই আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউরিয়া সার পর্যাপ্ত পরিমাণ রয়েছে। আমি এই যে ইউরিয়া সারগুলো রয়েছে এখানে বিসিআইসির, এই বিসিআইসির সারগুলো কিন্তু জয়পুরহাটের ৫৮ জন ডিলারের মাধ্যমে এই সারগুলো কিন্তু বিক্রি করা হবে। তবে এই শুধু বিসিআইসির নয়, বিএডিসিরও ১১২ জন ডিলার রয়েছে জয়পুরহাটে, যার মাধ্যমে বিসিআইসি এবং বিএডিসির মাধ্যমে এই যে যেসব ডিলারগুলো রয়েছে সেসব ডিলারের মাধ্যমে কিন্তু সারগুলো বিক্রি করা হয়। এবং এই জয়পুরহাটে প্রায় ৩২৬ জন খুচরা বিক্রেতা রয়েছে, যাদের মাধ্যমেও কিন্তু এই সারগুলো প্রান্তিক পর্যায়ে যারা কৃষক রয়েছে, গ্রাম পর্যায়ে একেবারেই সেই জায়গাগুলোতে বিক্রি করা হয়। আমরা খোঁজ নিয়েছি যে এই বিক্রি করাকে কেন্দ্র করে কিন্তু কিছুটা বেশি দামের বিক্রি করা হচ্ছে, এরকম অভিযোগ করছেন কৃষকরা, যার কিছুটা সত্যতা আমরা পেয়েছি। তবে যারা ডিলার রয়েছে তারা যেটি বলছেন যে তারা বেশি দামে বিক্রি করছেন না, তবে অনুমোদনহীন এবং খুচরা বিক্রেতা যারা দু একজন রয়েছে তারা কিছুটা বেশি দামে বিক্রি করছে, এরকম অভিযোগ কিন্তু ডিলাররা করছেন। এবং জয়পুরহাট সার অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি রয়েছেন তিনিও যেটি দাবি করেছেন, তাদের যে পরিমাণ বরাদ্দ দরকার জয়পুরহাটে তার চেয়ে কিছুটা কম বরাদ্দ পাওয়ার ফলেই কোনো কোনো জায়গায় কিছুটা সংকট তৈরি হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং জয়পুরহাটের জেলা প্রশাসনের সাথেও কথা হয়েছে, কৃষি বিভাগের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন জয়পুরহাটে পর্যাপ্ত পরিমাণ সার রয়েছে, সারের কোনো ধরনের সংকট নেই। তারা তদারকি করছেন, সবসময় মনিটরিং করছেন যে কোথাও কোনোভাবেই যদি কেউ বেশি দামে সার বিক্রি করে সেক্ষেত্রে কিন্তু প্রশাসন নজরদারি করছেন, ভ্রাম্যমাণ করছেন এবং তাদের যেই এই তদারকির বিষয়টা কিন্তু অব্যাহত রেখেছেন। এখন পর্যন্ত জয়পুরহাটে কিন্তু আমরা দেখেছি যে কোথাও কোনো ভ্রাম্যমাণ করার কোনো খবর পাইনি। তবে কালাই, খেতলাল এবং জয়পুরহাট সদর এই যে উপজেলাগুলো রয়েছে এই উপজেলাগুলোর কিছু কিছু জায়গায় আমরা বেশি দামে সার বিক্রি করার খবর পেয়েছি। তবে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে সারের কোনো ঘাটতি নাই, পর্যাপ্ত মজুত রয়েছে। তো এই ছিল তো জয়পুরহাটের সার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ বেলা ৩টায় শুরু হবে এই অধিবেশন। এর আগে জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা রয়েছে। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। শাহরিয়ার, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছি আপনি সংসদ ভবনের ভেতরেই আছেন। আজ যেহেতু অধিবেশন, কি আছে এই বিষয়ে আপনার কাছে তথ্য সর্বশেষ? প্রথমত সরকার দলীয় সংসদীয় সভা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, ভেতরে চলছে। এরপর কার্যনির্বাহী কমিটির একটা সভা রয়েছে। তৃতীয় অধিবেশনের কথা আপনিও বলছিলেন, তৃতীয় অধিবেশন আজকে শুরু হবে। এই অধিবেশনটি খুব বড় হবে না, বাজেট অধিবেশন যেমন বড় ছিল, এটি ৫-৭-১০ দিনের মতো হবে, সর্বোচ্চ ২ সপ্তাহ হতে পারে যদি খুব বেশি প্রয়োজন হয়। তবে এই অধিবেশনটি বেশি গুরুত্বপূর্ণ এ কারণে যে ৬টা গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হতে পারে এবং সেগুলো পাশও হতে পারে। এবং পাশাপাশি যে বিষয়গুলো নিয়ে খুব কথা হচ্ছিল যে গুম যে অধ্যাদেশটি ছিল এবং সেই সাথে মানবাধিকার সংরক্ষণে এবং সম্পত্তির বিষয়ে একটা বিল পাশ হতে পারে, যেটি ইতিমধ্যে ক্যাবিনেট সভায় সেটি পাশ হয়ে গেছে। ক্যাবিনেট সভায় তারা সম্মতি দিয়েছে। সেটি হচ্ছে বাবা মা যদি জীবিত অবস্থায় সন্তানদেরকে তার সম্পত্তি লিখে দেয়, তারপরেও তার ভোগ এবং ব্যবহার সেটি তারা করতে পারবে, এমন একটা আইন পাশ হচ্ছে, যেটা যুগান্তকারী আইন বলা যায়। বাবা মা বৃদ্ধ বয়সে সন্তানদেরকে আগেই সম্পত্তি লিখে দেওয়ার পরে আসলে শেষ বয়সে গিয়ে তাদের ভোগান্তির শিকার হতে হয় এবং এরকম অনেকগুলো ঘটনা রয়েছে, যার কারণে সরকার এটিকে আইন আকারে করে তাদের যেই শেষ বয়সে সুরক্ষা দেওয়ার জন্য এবং সে সময় যাতে তারা কোনো ভোগান্তিতে না পড়ে সেরকম একটা আইন হবে এই অধিবেশনে। তো অধিবেশন ৩টায় শুরু হবে। ৩টায় অধিবেশন যখন শুরু হবে, শুরুতেই বিলগুলো উত্থাপিত হবে। এবং আরেকটি কথা বলে রাখি, এই অধিবেশনে অর্থাৎ এই সময়কালের মধ্যে সরকার দলীয় থেকে সরকার দল থেকে চিফ হুইপ থেকে যেটি জানিয়েছে যে এখানে বেশ কিছু সংসদীয় কমিটি গঠন করা হবে। প্রত্যেকটা মন্ত্রণালয়ে জানেন সংসদীয় কমিটি আছে,
অনেকগুলো কমিটি এখনও গঠন করা হয়নি, যেহেতু দুটো অধিবেশন গেছে। তৃতীয় অধিবেশনে সেই যে অধিবেশনগুলো রয়েছে, যেই কমিটিগুলো, সেটি গঠন করা হবে। তবে কমিটি গঠনের ক্ষেত্রে চিফ হুইপ যেটি বলছেন যে বিরোধী দল তারা যদি নাম দেয় তারপরে আসলে এই কমিটিতে কারা কারা থাকছেন সেই অনুযায়ী কমিটিগুলো গঠন করা হবে। তো এই অধিবেশনের মধ্যে সংসদীয় যে কমিটিগুলো রয়েছে, স্থায়ী কমিটি, সেগুলো গঠন হয়ে যাবে। একই সাথে সংবিধান সংশোধন কমিটির একটা ব্যাপার রয়েছে, যেটি নিয়ে খুব বেশি আলোচনা চলছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, বিরোধী দল থেকে সংস্কার কমিটির কথা বলছে, কিন্তু শেষমেশ হয়তো সংশোধন কমিটি হবে এবং সেখানে যে রেশিওটি সরকার দলের 9 জন, বিরোধী দলের 5 জন এবং ছোট যে দলগুলো রয়েছে স্বতন্ত্র দাঁড়িয়েছে তাদের থেকে হয়তো 2 জনের। তো বিরোধী দল এখনো নাম যেহেতু দেয়নি, চিফ হুইপ বলছে তারা নাম দিলে এটি পূর্ণাঙ্গ হবে এবং কার্যক্রম শুরু হবে। তো এই ছিল আমার কাছে আজকে তৃতীয় অধিবেশনের প্রথম দিন শুরুর আগে সংসদ প্রাঙ্গণ থেকে সবশেষ। সিফাত, আপনাকে ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে 6 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, তবে বিজিবির বাধায় ব্যর্থ হয়েছে সেই চেষ্টা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান তুষার। তুষার, সীমান্তের সর্বশেষ পরিস্থিতি আমাকে জানাবেন, এবং আরো একটা বিষয়, যেহেতু পুশিন করা হয়েছে, তারা এখন কোথায় অবস্থান করছে, সর্বশেষ কি তথ্য আছে? তো যেমনটি বলছিলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী 12 ব্যাটালিয়ন কর্তৃক চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর বিওপি সীমান্ত এলাকা দিয়ে আনুমানিক আজকে সকাল 6টা 30 মিনিটের দিকে 6 জনকে পুশিনের চেষ্টা করা হয়। এমন খবর জানার পরপরই বিজিবি সেখানে অবস্থান নেই এবং দেখেছি তারা ভারতের অভ্যন্তরে শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। আমাকে বিজিবি যেমনটি জানিয়েছেন যে তারা তাৎক্ষণিকভাবে জানার পরপরই টহল জোরদার করেছে এবং সেখানে অবস্থান নিয়েছে যেন কোনো মতেই বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে প্রবেশ করতে দেওয়া না হয়। আমরা দেখেছি এর আগেও চাঁপাইনবাবগঞ্জে প্রায় 5টি উপজেলার মধ্যে 4টি উপজেলায় সীমান্ত রেখা রয়েছে ভারতের সাথে, এবং প্রায় এই সীমান্ত রেখাগুলো হচ্ছে আমবাগান এবং নদীপথ হয়। এই সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক পুশিনের চেষ্টা করা হয়। তেমনই এই নওগাঁ ব্যাটালিয়নের অধীনে যেই জায়গাটি দিয়ে পুশিনের চেষ্টা করা হয়েছে সেখানেও কাঁটাতারে বেড়া না থাকায় এবং নদীপথ হয়, সেখান দিয়ে পুশিনের চেষ্টা করা হয়। তবে 6 জনই পুরুষ, এমনটি আমাদেরকে জানিয়েছেন বিজিবির পক্ষ থেকে। বিজিবি এখন পর্যন্ত সেখানে অবস্থান করছে, তাদেরকে ভারতের অভ্যন্তরে অবস্থান করছে, তারপরেও তারাকে ভারতের অভ্যন্তরে যারা নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, সেই চেষ্টা অব্যাহত রয়েছে, এমনটি জানিয়েছেন আমাদেরকে বিজিবি। এর আগে তো আপনাকে জানাতে চাই, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে এর আগে প্রায় 6 দফা পুশিনের চেষ্টা করা হয়, সবগুলোই বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে এবং তাদেরকে পরবর্তী ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়েছে। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে সবশেষ তথ্য। অবৈধ ভবনের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। তামিম, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তামিম, জানাবেন যে অবৈধ যে ভবনগুলো সেগুলো উচ্ছেদ করা হচ্ছে, সেই বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? এবং সেই সাথে পার্কিং যেসব ভবনে নাই সেগুলোর বিপরীতে কিন্তু অভিযান পরিচালনা করে আসছে এবং আজও কিন্তু অভিযান পরিচালনা করছে। আমরা আজ সকাল থেকে চট্টগ্রামের বড়পোল এলাকায় কিন্তু আগ্রাবাদে যে বড়পোল আছে সেখানে কিন্তু তারা অভিযান পরিচালনা করছে এবং সেই অভিযান পরিচালনায় আমরা প্রথমে দেখেছি যে বড়পোলে যে উৎসব সুপার শপ আছে সেখানে কিন্তু তারা প্রথমে যান এবং সেখানে নকশা বহির্ভূতভাবে পার্কিং না রাখার দায়ে এবং পার্কিং না রাখা এবং নকশা বহির্ভূতভাবে স্থাপনা বাড়ানোর কারণে তাদেরকে কিন্তু জরিমানা করা হয়েছে এবং আবাসিক হিসেবে তারা এটি নকশা নিয়েছিল, কিন্তু তারা তা না মেনে দেখা গেছে এখানে পুরোটাই একটি সুপার শপ করেছে, এই জন্য তাদেরকে প্রায় 8 লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সাথে 27শে নভেম্বরের মধ্যে তাদেরকে কিন্তু এই ভবন ভেঙে ফেলার যে নকশা বহির্ভূত যে অংশটি আছে সেই ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও আমরা ছোটপল্লির অংশে আরেকটি যে ভবনে গিয়েছিলাম, সেখানেও কিন্তু নকশা বহির্ভূতভাবে তাদের যে বেসমেন্ট থাকার কথা সেই বেসমেন্ট না থাকার কারণে কিন্তু তাদেরকে জরিমানা করা হয়েছে। আমরা একটু কথা বলতে চাই, আসলে আমরা তো আসলে মানুষকে সচেতন করার জন্য, জনগণকে সচেতন করার জন্য যে আপনারা সিডিএ প্ল্যান মোতাবেক নির্মাণ করেন, সেই ব্যবহারটা করেন, পার্কিংয়ের জায়গা রাখুন,
সেই ধারাবাহিকতায় আমরা আজকে অ্যাক্সেস রোডে আসছি, আগ্রাবাদ অ্যাক্সেস রোডে। তো এখানে আপনারা দেখতে পেয়েছেন যেমন এই যে যারা শপিং, যারা যেমন আপনার এখানে উৎসব, আরও কয়েকটা প্রতিষ্ঠান আছে আমাদের সামনে, ওদেরকে আমরা যেমন এখন একটাতে আসলাম যে এটার নাম হলো যে কিডস ল্যান্ড। তো এরাও যেমন পার্কিংয়ের জায়গাটা দেখেন, ওরা কিন্তু পার্কিং রাখেননি। তো এই ধরনের যে মানুষকে আসলে সচেতন করার জন্য, কাউকে হয়রানি করার জন্য নয়, সিডিএর পক্ষ থেকে মানুষকে সচেতন করা যে আপনারা সিডিএ প্ল্যান মোতাবেক বিল্ডিং করুন। এই জন্য আমাদের এই অভিযান এবং এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। যেমনটি শুনছিলেন আসলে এই ধরনের অভিযান তারা অব্যাহত রাখতে চায় এবং মানসিক সচেতনতার মাধ্যমে যে পার্কিংয়ের জায়গা এবং নকশা বহির্ভূত অংশ না রাখে সেই জন্য তারা উচ্ছেদ অভিযান পরিচালনা যে কার্যক্রম সেটি চলমান রাখবে বলে আমাদের জানিয়েছেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সবশেষ সংবাদ। তামিম, আপনাকে ধন্যবাদ। আর্সেনিকের ভয়াবহতার খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান সোহাগ ও যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। শুরুতে যাচ্ছি সোহাগের কাছে। সোহাগ, জানাবেন আসলে কেমন দেখছেন আসলে আর্সেনিকের প্রভাব এবং যারা আক্রান্ত হয়েছে তাদের অবস্থা আসলে এখন কেমন, কি তথ্য আছে এ বিষয়ে আপনার কাছে সর্বশেষ? চুয়াডাঙ্গার বিশেষ করে কামরহুদা উপজেলার কিছু গ্রাম আছে, সীমান্তবর্তী এলাকারও কিছু গ্রাম আছে, এখানে আর্সেনিকের ভয়াবহ অবস্থা। বিশেষ করে চুয়াডাঙ্গার গোপীনাথপুরের গ্রামের কথা যদি একটু বলি, তাহলে সেখানে আমরা গিয়ে দেখেছি যে প্রায় সবাই, ওই গ্রামের সবাই আর্সেনিকে আক্রান্ত এবং সেখানে কিন্তু যুগের পর যুগ সেখানে কেউ স্বজন হারিয়েছেন, কেউ বাবা হারিয়েছেন, কেউ স্বামী হারিয়েছেন, কেউ আবার স্ত্রী হারিয়েছেন। ওই গ্রামের প্রতিটি পরিবারেই আক্রান্ত এবং গত 20 বছর ধরে কয়েক শত মানুষের কিন্তু সেখানে মৃত্যু হয়েছে। সর্বশেষ জনস্বাস্থ্য বিভাগ যে জরিপ চালিয়েছিল 2003 সালে, সেখানে সরকারিভাবে যে জরিপ চালানো হয় সেই জরিপ অনুযায়ী 27.3% নলকূপে কিন্তু আর্সেনিক মাত্রাতিরিক্ত আর্সেনিকের উপস্থিতি পাওয়া যায় এবং সে সময় 80 থেকে 100 টিউবওয়েলও কিন্তু আর্সেনিকের উপস্থিতি মেলে অতিরিক্ত মাত্রায়। বেসরকারি সংস্থাগুলোর তথ্য তেমন ছিল, কিন্তু পরবর্তীতে সরকারিভাবে আর জরিপ চালানো হয়নি এবং আর্সেনিক রোগী শনাক্ত কিন্তু হয়। এখন সরকারি খাতায় কিন্তু আর্সেনিকের রোগী শূন্য দেখাচ্ছে স্বাস্থ্য বিভাগ। তো সোহাগ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের আরেক সহকর্মী আছেন জাহিদ হাসান, তিনি আছেন যশোরে, তার সাথে সরাসরি যুক্ত হব। জাহিদ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার এলাকার আসলে খবরটা জানতে চাচ্ছি, কেমন দেখছেন আর্সেনিকের অবস্থা এবং যারা আক্রান্ত হয়েছে তাদের অবস্থা আসলে এখন কেমন? তোহা যশোরও একটি আর্সেনিক প্রবণ এলাকা, যে যশোরের যে চৌগাছা, মনিরামপুর এবং সারসাই 3 উপজেলায় মূলত আর্সেনিকের যে প্রবণতা সেটাই বেশি। গত কয়েক দশক ধরে এই অঞ্চলের যে প্রবণতা রয়েছে, প্রায় আমরা জেলা স্বাস্থ্য বিভাগ এবং বিভিন্ন এনজিও যারা আর্সেনিক নিয়ে কাজ করে তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে প্রায় শতাধিক মানুষ এখানে মারা গেছে আর্সেনিকে আক্রান্ত। এছাড়াও অসংখ্য মানুষ আক্রান্ত হয়ে বা আর্সেনিকের যেসব যে ক্ষতচিহ্ন রয়েছে সেগুলো নিয়েই মূলত তারা জীবনযাপন করছেন। এর ভিতরে একটি তারা যা কয়েক বছর ধরে এই ধরনের যে আর্সেনিকের যে জরিপ সেটা যশোরে না বেসরকারি এবং এনজিও টোটালি কোনো এই ধরনের আর্সেনিকের যে জরিপ সেটা এখনও চালায়নি। সেই ফলে এখন পর্যন্ত কতজন আক্রান্ত বা নতুন কত আক্রান্ত আছে সেটা জানা যায়নি। কিন্তু এর ভিতরে একটা উদ্বেগের ঘটনা বা উদ্বেগের তথ্য হলো যে সম্প্রতি জনস্বাস্থ্য প্রকৌশলী বা জনস্বাস্থ্য বিভাগ যারা একটি পানি জরিপ করেছে, যশোরের যে 1290টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে তারা পানি জরিপ করে প্রতিটি বিদ্যালয়ে আর্সেনিকের প্রবণতা তারা লক্ষ্য করেছে। প্রায় 10 মিলিমিটার যে আর্সেনিক থাকলে যে স্বাস্থ্যের ঝুঁকি তার চেয়ে অধিক 100, 150 বা 200 কোনো কোনো বিদ্যালয়ে আর্সেনিকের প্রবণতা আমরা দেখেছি। সব মিলে যে হঠাৎ করে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে আর্সেনিক যে বৃদ্ধি হওয়ার কারণে একজনের অভিভাবকদের ভিতরে উদ্বেগ আমরা দেখেছি। তারা অনেকেই বলছে যে আসলে এটা উদ্বেগের বিষয়, নতুন করে যে জরিপ চালালে যে কত আক্রান্ত হয়েছে সেটার জানা যাবে বলে আমরা বলছি। এই ছিল তোহা যশোর থেকে। আপনাকে ধন্যবাদ। গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গোডাউনে লাগা আগুনের ঘটনার সর্বশেষ জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হোসাইন আলী বাবু।
বাবু নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? বাবু, দেখতে পাচ্ছি যে আগুন কিন্তু এখনো নেভেনি। ফায়ার সার্ভিস কি এখনো এসেছে এবং কোনো আহত বা নিহতের ঘটনা আসলে ঘটেছে কিনা? দোয়া ভোর 5:30টার সময় গাজীপুরের দেউলিয়াপাড়া এলাকায় এই জুটের গুদামে যে আগুনের ঘটনা, সেটি কিন্তু আসলে প্রাথমিকভাবে এলাকার স্থানীয় লোক আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তারপর ব্যর্থ হলে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ শুরু করেন। সেখান থেকে আসলে আগুনের ছড়িয়ে গেলে প্রথম 2টি গুদামে আগুন লেগে যায়। তারপরে হচ্ছে যে পর্যায়ক্রমে আগুন এইখানকার যে গুদামগুলো রয়েছে প্রত্যেকটি গুদামে কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে। আমরা সর্বশেষ তথ্যচিত্রে জানিয়েছি আসলে এখানে প্রায় 9টি গুদামে আগুন লেগে 9টি গুদামই পড়ে গিয়েছে। আসলে ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত 5টি ইউনিট কাজ করছেন। যদিও ফায়ার সার্ভিস বলছে যে আসলে আগুন নিয়ন্ত্রণে চলে আসছে, কিন্তু আগুনের তীব্রতা কিন্তু সময় যত বাড়ছে সেটা কিন্তু বাড়তে শুরু করেছে। এছাড়াও যে প্রত্যেকটি জায়গাতে যে আগুনের কুণ্ডলী, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখেছি আসলে এই এলাকাটাই পুরোটি আসলে এখানে জুটের গুদাম রয়েছে, কারণ গাজীপুর একটি শিল্প অধ্যুষিত এলাকা। এই শিল্প অধ্যুষিত এলাকার কোনাবাড়ির বেসিক এলাকা যত জুটগুলো রয়েছে এই কোনাবাড়ি দেউলিয়াপাড়া এইখানে এনে রাখা হয়। আর এই যে ঘটনা আসলে এখানে আসলে ফায়ার সার্ভিস যেটা জানিয়েছে যে আসলে এই যেভাবে গুদামগুলো রাখা দরকার এবং যেভাবে আসলে প্রয়োজন সেভাবে আসলে তারা রাখছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, আসলে পানি সংকটের কারণে এই ফায়ার সার্ভিসের যে আসলে আগুন নিভাতে বেশ ব্যাক পেতে হয়েছে। এখনও কিন্তু পানি সংকট রয়েছে। আশেপাশে কোনো পানির ব্যবস্থা না থাকার কারণে আসলে ফায়ার সার্ভিস বড় ধরনের পানি সংকটে পড়েছেন। এই যে পানি সংকট, সেই সংকট থাকার কারণে এই আগুন এখনও নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেনি। যদিও বলছে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে, কিন্তু আমরা দেখেছি এখানে এখনও পর্যন্ত কিন্তু আগুন জ্বলছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে আগুনের সর্বশেষ। বাবু, আপনাকে ধন্যবাদ। দিনাজপুরে পরিবহন শ্রমিক নেতাকে আটকের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, আসলে কখন শ্রমিক নেতাকে আটক করা হয়েছে এবং কি অবস্থা? দেখতেই পাচ্ছি যে বাস দাঁড়িয়ে আছে। সো আপনার কাছে এই বিষয়ে কি তথ্য আছে? ধন্যবাদ তোয়া। গতকাল রাত 10টার দিকে মোটর শ্রমিক পরিবহন ইউনিয়নের নেতা শেখ বাদশাকে গ্রেফতার করে দিল পুলিশ। তারপর তাকে থানায় নিয়ে আসা হয়। খবরটি পাওয়ার পর থেকেই কিন্তু যারা শ্রমিক নেতা রয়েছেন বা শ্রমিক ইউনিয়নের যারা কর্মচারী রয়েছেন তারা সবাই কিন্তু এখানে এসে থানার সামনে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। কেন তাকে আটক করা হয়েছে, কি বিষয়ে তাকে আটক করা হয়েছে এ বিষয়ে তারা জানতে চান। রাতেই কিছুটা কিন্তু অনেকটা ব্যারিকেড সৃষ্টি করে তারা যান চলাচল অবরোধের চেষ্টা করে। পরে আজকে সকাল থেকে দিনাজপুরের বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে দিনাজপুর বাস টার্মিনাল 10 মাইল এলাকা এবং কোতোয়ালি থানার সামনে কিন্তু তারা বাস ব্যারিকেড দিয়ে যান চলাচল অবরোধ করে রেখেছে। আমরা দেখেছি, তাদের সাথে কথা বলেছে, তারা যেটি জানিয়েছেন যে শেখ বাদশাকে ঠিক কি কারণে তারা ডিবি পুলিশ বা পুলিশ আটক করেছে সেটি তারা জানেন না এবং এর সদুত্তর কিন্তু কর্মকর্তারা দেননি তাদেরকে বলে জানিয়েছেন। যে কারণে তারা বাধ্য হয়েই কিন্তু এই তাদের যে শ্রমিক নেতা তাকে মুক্তির দাবিতে কিন্তু এই অবরোধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা বলছে যে নতুন করে কোনো মামলা নয়, পূর্বের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এরপরেই শ্রমিকরা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছে। আমরা দেখেছি যে দিনাজপুরের বিভিন্ন অংশে যেসব বাস যাতায়াত করে তারা কিন্তু এখন দূরপাল্লা থেকে শুরু করে অভ্যন্তরীণ রুটে সব বাস চলাচল কিন্তু বন্ধ রয়েছে। কবে নাগাদ তাকে ছাড়া হবে কিনা এবং কবে নাগাদ আবার সে যান চলাচল শুরু হবে এটি সুনির্দিষ্ট করে কোনো কর্তৃপক্ষ কিন্তু জানাতে পারে। তো এই ছিল দিনাজপুর থেকে বাস চলাচল অবরোধের সর্বশেষ। মোস্তাফিজ, আপনাকে ধন্যবাদ। মাদারীপুরে সদরে সেতুর অভাবে ভোগান্তিতে লক্ষাধিক মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই খেয়া পারাপার করছেন অসংখ্য মানুষ। এতে ঘটছে প্রাণহানিও। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আকাশ আহমেদ সোহেল। সোহেল, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আসলে এই খেয়া পারাপার নিয়ে আসলে কোনো উদ্যোগ এখন পর্যন্ত না হয়েছে কিনা এবং কর্তৃপক্ষ এ বিষয়ে আসলে কি বলছে? তো আমি কথা বলেছিলাম মাদারীপুর জেলা এলজিডির নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি যেমনটি জানিয়েছেন, ইতিমধ্যে কিন্তু এই খেয়া পারাপারের যে লঞ্চ ঘাট এলাকা, মাদারীপুর জেলা শহরের অতি নিকটতম এলাকা, এই এলাকাটাই এই মহিষের চর এলাকায় কিন্তু একটি সেতু নির্মাণের কাজ ইতিমধ্যেই প্রাথমিক কাজ শুরু হয়েছে। সেই কাজ কিন্তু
তারা করে যাচ্ছেন। গত 1 বছর যাবৎ কিন্তু এই কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে যেমনটি জানিয়েছেন, এখানকার কিন্তু মাটি পরীক্ষা সহ যে সেতুর ডিজাইনের কাজ, সেই ডিজাইনের কাজ কিন্তু চলমান রয়েছে। এছাড়াও যে প্রাথমিক কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পন্ন করেছে। বর্তমানে তারা সেতু নির্মাণের ডিজাইনের কাজ চলমান রেখেছে। তিনি যেমনটি জানিয়েছেন যে একনেকে যদি অর্থ বরাদ্দ হয় তাহলে কিন্তু দ্রুতই এই সেতু নির্মাণের পরিপূর্ণ কাজ শুরু হবে, এমনটি কিন্তু জানিয়েছেন। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানতে পেরেছি এখানকার তারা কিন্তু দীর্ঘ 8 বছর যাবত এই সেতুটির দাবি জানিয়ে আসছেন, মানববন্ধন করেছেন। তারা কিন্তু ইতিমধ্যে একটি চিঠিও পেয়েছে। সেই চিঠিতে কিন্তু 700 মিটার যে ব্রিজটি নির্মাণ করা হবে, সেই 700 মিটার ব্রিজের একটি নোটিশ তারা পেয়েছে। জমি অধিগ্রহণ করা হবে, সেই জমি অধিগ্রহণের মোট 1250 মিটার কিন্তু একটি ব্রিজ নির্মাণ, সড়ক ব্রিজ নির্মাণ করা হবে। ব্রিজটি নির্মাণ হলে এখানকার কৃষি শিক্ষার্থী, কৃষক সহ যারা ভুক্তভোগী রয়েছে, চিকিৎসা অভাবে যারা প্রাণ হারাচ্ছে, তারা কিন্তু তাদের স্বজনরা কিন্তু এখানে দ্রুত চিকিৎসা সেবা নিতে পারবে। তারা দ্রুত কিন্তু এই শহরের সাথে যোগাযোগ ব্যবস্থা তাদের ভালো হবে। এছাড়া কৃষকরা কিন্তু তাদের পণ্যগুলো দ্রুতই শহরে নিয়ে আসতে পারবে। এছাড়া তাদের সাথে কথা বলে যেমনটি জানিয়েছি যে তোহা, এই ছিল মাদারীপুর থেকে লঞ্চঘাট থেকে সর্বশেষ। সোহেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল স্টার নিউজ লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।